নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিনটি যোগ নিয়ে আলোচনা করব। তার আগে কয়েকটি প্রাথমিক কথা আমি আপনাদের বলে নিই। দেখুন, আমাদের যে 12টি ভাব বা 12টি রাশি, খুব ভালো করে যদি সেই রাশি বা ভাবগুলোকে বা তার কারকতাগুলোকে দেখেন আপনি, তাহলে দেখবেন প্রত্যেকটি রাশি কিন্তু জাতক জাতিকাদের পুরো একটা তাদের যে চিত্র বা ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের সামনে একটা প্রতিবিম্বের মতো তুলে ধরতে সাহায্য করছে। এই তাদের যে প্রকৃতি, তাদের যে নেচার, এটাকে বিশ্লেষণ করে এবং পারিপার্শ্বিক যে কার্যকারণ সম্পর্কগুলো থাকবে তার সঙ্গে সম্পর্ক তৈরি কি করছে, সেটা থেকে আমরা কি ধরনের ফল আমরা আশা করব, এটাই হলো জ্যোতিষের মূল উদ্দেশ্য বা লক্ষ্য, বিশেষ করে আমাদের এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। যে তিনটি যোগের কথা আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা অনেকে ভাববেন যে আপনি তো শুধু যোগই আলোচনা করে চলবেন। ব্যাপারটা তা নয়। একজন নারী, সে তার নিজের স্বামী ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ বা অন্য কোনো সম্পর্ক তৈরি হতে পারে কি না, এটা যদি বিচার করতে হয়, তাহলে আপনি কিভাবে বিচার করবেন, এটা জানা কিন্তু ভীষণ জরুরি। একজন জাতিকার জন্মছকে কি কি গ্রহের কম্বিনেশন থাকলে পরে বিষকন্যা যোগ হয় এবং এই যোগ তৈরি হলে পরে কি ধরনের ফল বা রেজাল্ট সেই জাতক জাতিকা ভালো কি মন্দ ভোগ করতে পারে, জানা কিন্তু আমাদের দরকার। জীবযোগ শুনেছেন, সর্বাধিক পরিচিত একটি যোগ। চন্দ্রযুক্ত বৃহস্পতির কথা আপনারা জানেন। আজকে আলোচনা করব একটু ভিন্ন জীবযোগ নিয়ে। তাহলে এই যে তিনটি টপিক নিয়ে আলোচনা করব, এই তিনটি টপিকের প্রাথমিক ধারণা যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একটি জন্মছক থেকে এই বিষয়গুলোর উপরে যদি কোনো কিছু আপনি লক্ষ্য করেন, তার উপরে বিশেষ দৃষ্টি দিয়ে আপনি কিন্তু সেই জাতক বা জাতিকাকে বা যিনি আপনার কাছে জ্যোতিষের পরামর্শ নেওয়ার জন্য এসেছেন, তাকে কিন্তু আপনি একটা সৎ পরামর্শ দিতে পারবেন। আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটাই। এবার প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পরপুরুষগামী নিযোগ। তাহলে এই যোগটা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই কিন্তু আমাদেরকে দেখতে হবে দুটো প্ল্যানেটকে। প্রথম স্টেপ 1, দুটো প্ল্যানেটকে দেব। একটা হচ্ছে রবি এবং আর একটা হচ্ছে বৃহস্পতি। এই রবি এবং বৃহস্পতি জন্মছকে কি অবস্থায় রয়েছে, অর্থাৎ কি অবস্থা বলতে তারা কতখানি শক্তিশালী না কতখানি দুর্বল, এইটা কিন্তু আমাদেরকে মেজার করতে হবে। এবার এই দুর্বল কিনা সবল, এটা মেজার করতে গেলে আমাদেরকে কিন্তু দুটো তিনটে প্যারামিটার তার রয়েছে, আপনারা সবাই জানেন, তবু আমি একবার রিমাইন্ডার আপনাদেরকে দিয়ে দিই। 1 নম্বর হচ্ছে ডিগ্রি থেকে আমরা দেখব তিনি সেই গ্রহটি কতখানি বলশালী ওই জন্মছকের প্রেক্ষিতে। 2 নম্বর পয়েন্ট দেখব যে রবি এবং বৃহস্পতি যে ভাবে বা যে রাশিতে বসে রয়েছে, সেটি তার শত্রু রাশি কিংবা মিত্র রাশি কিনা, সেখানে তিনি কতখানি অনুকূল বা হ্যাপিয়েস্ট হয়ে আছে, এটা আমাদেরকে দেখতে হবে। এবং দেখতে হবে যে তারা কোনো দুস্থ ভাবের মধ্যে বসে আছে কিনা, কোনো ম্যালিফিক প্ল্যানেট তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে কিনা। তাহলে প্রথম স্টেপ 1-এ কিন্তু আমাদের বিচারের যে সিস্টেমটা, আমাদের কিন্তু এটাকে মেনে চলতে হবে।
এবার আসবো স্টেপ 2। 2-এ আমরা কি দেখব? 2-এ আমরা দেখব আরও দুটো গ্রহকে, একটা হলো শুক্র এবং আর একটি হলো মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে যখন আমরা হাজব্যান্ড এবং ওয়াইফের ক্যারেক্টার একটা জন্মছক থেকে দেখার চেষ্টা করি, তখন শুক্র হলো জাতিকা স্বয়ং বা একজন মহিলা, মঙ্গল হলো তার হাজব্যান্ড অর্থাৎ জাতিকার হাজব্যান্ড। তাহলে এখানে মঙ্গল হাজব্যান্ড এর যে রোল সেটা কিন্তু প্লে করছে। এবার এই মঙ্গল এবং এই যে শুক্র, তাহলে এরা, আমি বোঝার ক্ষেত্রে বলে দিলাম, এরা হাজব্যান্ড ওয়াইফ ধরে নিচ্ছি। এদের সঙ্গে যদি একটা ব্লান্ডার টাইপ বা গ্লাম্বার টাইপ কোনো প্ল্যানেটের কানেকশান থাকে, সে কী করতে পারে? ব্লান্ডার মানে কি? হঠাৎ যে কোনো সময় যা খুশি ভালো কিংবা মন্দ ঘটিয়ে দিতে পারে, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে। তাহলে আমাদের যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে এই ধরনের একটি ব্লান্ডার টাইপ প্ল্যানেট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রাহু। এই রাহু যখন এই শুক্র এবং মঙ্গলের সঙ্গে কানেক্ট হবে, আরেকটু তথ্য এখানে শেয়ার করতে আমার ভুলে গেছি, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে জন্মছকে মঙ্গল এবং শুক্র থাকবে, সবচেয়ে বেস্ট হচ্ছে তারা যদি সমসপ্তমে থাকে। এই যে মঙ্গল এবং এই যে শুক্র, এই দুটো প্ল্যানেটের মধ্যে কিন্তু একটা জোরালো সম্পর্ক থাকতে হবে। তারা একে অপরের সপ্তমে থাকতে পারে, বা শুক্রের যেমন দৃষ্টির যে সিস্টেম আছে, মঙ্গলের যেমন দৃষ্টির সিস্টেম আছে, তারা একে অপরকে যে কোনোভাবে তারা যদি কানেক্টেড হয়, তারা এক ঘরে বসে থাকতে পারে, সপ্তমে থাকতে পারে, কিংবা 1-5-9, না এখানে 1-5-9 নয়, মঙ্গলের যেমন চতুর্থ, অষ্টম, সপ্তম, শুক্রের যেমন সপ্তম, এইভাবে তাদের মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় এবং তারপরে যদি রাহু তাকে জোরালোভাবে দেখে, তখন কিন্তু ধরে নিতে হবে যে এই জন্মছকটিতে পর পুরুষগামিনী যোগ রয়েছে। নামের মধ্য থেকে কিন্তু আমরা যোগের ক্যারেক্টারটা কিন্তু আমরা বলতে পারছি। অর্থাৎ এই ধরনের নারীদের থেকে একটু কিন্তু সমস্যা সাংসারিক জীবনে আসাটা পসিবিলিটি অনেকটা বেশি। তাই এটা বিচার করতে গেলে কিন্তু আপনাদেরকে এইভাবে দেখতে হবে। এই যে যোগ তৈরি হলো, এটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে দেখেই আপনি বলে দিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে যে আপনার কিন্তু এই ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে। তাহলে এভাবে আপনারা দেখবেন। তাহলে প্রথমটা, পর পুরুষগামিনী যোগ কিভাবে দেখতে হয়, কি তার রেজাল্ট, আশা করি আপনারা বুঝতেই পারছেন, প্রথমেই আলোচনা করে দিয়েছি। তো এভাবে আপনারা কিন্তু এটাকে দেখার একটা যে পদ্ধতি, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এরপর দ্বিতীয় যে যোগটা নিয়ে আলোচনা করব, সেই যোগটির নাম হচ্ছে বিষকন্যা যোগ। প্রথমে একটু ফল বলে দিই কি হতে পারে। যে সমস্ত জাতিকার জন্মছকে, অবশ্যই পুরুষ জন্মছকে কিন্তু এটাকে আমরা কিন্তু ধরব না, আমরা এটাকে নারী বা মহিলাদের জন্মছকে ধরব, জাতিকাদের জন্মছকে আমরা এটা দেখব। এই যোগ থাকলে দাম্পত্য জীবনে তাদের মধ্যে কিন্তু একটা অশান্তি তৈরি হয়। দাম্পত্য জীবনে অশান্তি, পাশাপাশি কি হতে পারে? আর্থিক সংকট। সেই জাতিকা কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে পারে। সাংসারিক যে সুখ, সাংসারিক জীবনের যে সুখ, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব তার থাকবে। এবার কতখানি ডিস্টার্ব থাকবে, কতখানি তিনি সমস্যার মধ্যে দিয়ে যাবেন, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই যে জন্মছক
অন্যান্য গ্রহগুলো কি অবস্থায় রয়েছে, লগ্ন, পঞ্চম, নবম কতখানি বলশালী বা তাদের লর্ডরা কতখানি পাওয়ারফুল অবস্থায় রয়েছে, এগুলো দেখে কিন্তু আমাদেরকে একটা ওভারঅল কিন্তু বিচারের জায়গায়, ফল বলার জায়গায় যেতে হবে। যখন আমরা একটা স্পেসিফিক যোগ শিখছি কীভাবে তৈরি হয় বা কী তার ফল হয়, এরপরে আলোচনা করছি এই যোগটা কীভাবে একটা জন্মছকে তৈরি হতে পারে, বিল্ড আপ করতে পারে, সেটা একটু দেখে নিই। এই বিষকন্যা যোগ দেখতে গেলে আমাদেরকে 3টি গ্রহের দিকে ফোকাস করতে হবে। কি কি? শনিকে দেখব, রবিকে দেখব, মঙ্গলকে দেখব। দেখার পরে আপনারা একটু ইমাজিন করুন, এই যে 3টি গ্রহের কথা বললাম, শনি হচ্ছে সবচেয়ে শীতলতম একটি গ্রহ, মানে খুব ঠান্ডা। রবি এবং মঙ্গল এরা হচ্ছে অগ্নিকারক গ্রহের রিপ্রেজেন্ট করছে, অগ্নিকারক গ্রহ। তাহলে এই যে অগ্নিকারক গ্রহ মানে চরম আগুন, আগুনের পার্সেন্টেজটা বেশি, আমরা যদি 2:1 করি তাহলে দেখা যাবে 2 ভাগ অগ্নি 1 ভাগ জল। এবং কীরকম জল? ফ্রিজের জলের মতো, খুব বরফ জলের মতো, ঠান্ডা জল। একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আগের দিনে দেখবেন আমাদের প্রায় কম বেশি অনেকের বাড়িতেই যখন গ্যাস আসেনি, কী হতো? কয়লার উনুন ছিল, রান্না টান্না হয়ে গেলে মায়েরা কি করতেন না, সেই উনুনের আঁচটাকে কিছুটা কমিয়ে দিয়ে তার মধ্যে জল ঢেলে দিতেন। তাহলে চূড়ান্ত আগুনের মধ্যে আমি যখন জল ঢেলে দেবো তখন কিন্তু দুদিক থেকে একটা এত স্টিম বেরোতো যে তারা একটা মোটামুটি বিস্ফোরণের মতো শব্দ করে একটা স্টিম ব্রেকআউট করতো। তাহলে অতি ঠান্ডা এবং অতি গরম তাদের মধ্যে কানেক্ট হলে পরে একটা অদ্ভুত রকমের বিস্ফোরণের মতো পরিবেশ তৈরি হয়। এই যোগটার রেজাল্টও কিন্তু অনেকটা সেই রকম। তাহলে দুটো অগ্নিকারক গ্রহ এবং একটি শীতলতম গ্রহ, তাদের মধ্যে যখন সম্পর্ক তৈরি হবে তখন কিন্তু এই ধরনের একটা মানে একটা ধ্বংসাত্মক যে শক্তি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবার কথা হচ্ছে যে এই যে 3টি গ্রহের কথা আমি বললাম, এরা কে কোথায় অবস্থান করবে। লগ্নে থাকবে স্যাটার্ন বা শনি, লগ্নের পরে হচ্ছে পঞ্চমে থাকবে রবি, নবমে থাকবে মঙ্গল। তাহলে 1, 5, 9 শনি, রবি, মঙ্গল এই অর্ডারে যদি তারা থাকে তাহলে কিন্তু আমরা ধরে নেব সেই জাতিকার জন্মছকে বিষকন্যা যোগ রয়েছে। ফলটা আমি আলোচনার পূর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে এই যোগগুলো যখন আপনি দেখবেন অনেকে বিবাহের সম্বন্ধের জন্য হয়তো আপনাকে জটক বিচার করতে দিল, তখন কিন্তু এই জটক বিচার করতে গেলে অনেক কিছু বিষয় আপনারা জানেন দেখতে হয়। আপনি একটু অ্যাডভান্স হয়ে যদি এই ধরনের একটা যোগ খুঁজে পান তখন আপনি আরও একটু ভালো পরামর্শ তাদেরকে কিন্তু দিতে পারবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে সবসময় মানুষকে সুপরামর্শ দেওয়া, কখনই কিন্তু খারাপ দিকে তাদেরকে ঠেলে দেওয়া নয়। এটা হলো আমাদের দ্বিতীয় যোগ নিয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা আলোচনা করব কি নিয়ে না, একটা স্পেশাল জীবযোগ নিয়ে আলোচনা করব। এই যোগটার নাম হচ্ছে কুজ জীবযোগ। কুজ কথার অর্থ হচ্ছে মঙ্গল, জীবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গল এবং বৃহস্পতি তারা যদি একে অপরের সঙ্গে সুন্দর একটা সহাবস্থান করে এক ঘরে থাকতে পারে, সমসপ্তমে থাকতে পারে, তাহলে কিন্তু এই কুজ জীবযোগটা তৈরি হয়।
ধরুন একটা উদাহরণ, হ্যাঁ শুধু সম্পর্ক থাকলেই হবে না, যে কোনো একটি গ্রহকে কিন্তু তুঙ্গ স্থানে থাকতে হবে, কন্ডিশন কিন্তু একটা জুড়ে গেল। ধরে নিলাম কর্কটে বৃহস্পতি 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, মকরে মঙ্গল অবস্থান করছে, তাহলে মকর হচ্ছে মঙ্গলের জন্য এক্সল্টেড পয়েন্ট বা তুঙ্গি স্থান, কর্কট হলো বৃহস্পতির জন্য হায়েস্ট পয়েন্ট বা তুঙ্গি স্থান। তাহলে উভয় মধ্যে আবার সমসপ্তমে তাদের মধ্যে একটা কানেকশান তৈরি হয়ে গেল। এই ধরনের পরিবেশ থাকলে পরে আমরা দেখব সেই জন্মছকে কুজ জীবযোগ তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু তার রেজাল্টটা কি? এটা কি খুব ভালো না খুব খারাপ? আমরা যদি দেখি কর্কটে বৃহস্পতি থাকলে পরে শুভ, তার মানে ধরে নিতে হবে এটা ভালো। মকরে মঙ্গল তার এক্সল্টেড পয়েন্ট ভালো জায়গায় রয়েছে, তাহলে ভালো। আবার উভয়ের মধ্যে তাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে যুক্তিতে বিচার যদি আমি করি, তাহলে এই যোগের ফল অবশ্যই অবশ্যই খুব ভালো হবে, এটা কিন্তু বলার কোনো অবকাশ রাখে না। এই ধরনের জাতকরা বিদ্বান হয়ে থাকেন, জ্ঞানী, তারা নিষ্ঠাবান, তারা সৎ, খুব সাহসী হয়ে থাকেন। যে কোনো কাজ তারা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে করে, সাহসের সঙ্গে তারা কিন্তু সম্পন্ন করেন। এবং শুধু নয়, তারা কিন্তু মিনিস্টার থেকে শুরু করে বড় এক্সিকিউটিভ অফিসার এবং বড় অধ্যাপক বা অধ্যাপনার সঙ্গে কিন্তু তারা যুক্ত থাকতে পারেন। এক কথায় হচ্ছে তারা সমাজে কিন্তু একটা ভালো রকমের পজিশন তারা কিন্তু হোল্ড করবার মতো যোগ্যতা তাদের মধ্যে কিন্তু তৈরি হয়। তাহলে এই যে 3টি টপিক নিয়ে আলোচনা করলাম, এই 3টি টপিক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করি করবেন। যে সমস্ত বন্ধুরা এখনও করেননি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে এই যে আমি আপনাদের সঙ্গে এত সুন্দর সুন্দর তথ্য শেয়ার করছি, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে ভালোবাসার খাতিরে আশা করতেই পারি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।